আপনার সৌদি আরবে সব থেকে কম বেতনে কাজ করে কারা বলতে পারেন? সব থেকে সৌদি আরবের ভিতরে মানে সব থেকে কম বেতনে কাজ করে হচ্ছে বাংলাদেশিরা। কেন বাংলাদেশিরা সৌদি আরবে সব থেকে, শুধু বাংলাদেশিরা সৌদি আরবে না, মিডিল ইস্টের যে কোনো দেশে সব থেকে কম বেতনে কেন কাজ করে, এটা কি বলতে পারেন কেউ? আসলে এটার জন্য সঠিক কোনো উত্তর নাই। উত্তরটা হচ্ছে এইভাবে হবে যে আপনার আমাদের যে এম্বাসিটা আছে, বাংলাদেশে যে এম্বাসিটা আছে সৌদি আরব বলেন বা গালফের বা বিভিন্ন মিডল ইস্টের যে সমস্ত দেশ আছে সেই সমস্ত জায়গায় আমাদের যে এম্বাসি আছে, এম্বাসিটা মজবুত না। এম্বাসিটা কেন মজবুত না? বাংলাদেশের আপনার শ্রম আইন সংবিধানে দেখবেন যে দেওয়া আছে, সেটা হচ্ছে যে আপনার ওই আমি প্রবাসী কল্যাণ অ্যাপসের ভিতরে দেখবেন যে সৌদি আরবে একটা কর্মীর সর্বনিম্ন বেতন কত হবে। তে একটা সর্বনিম্ন একটা কর্মীর বেতন ওইখানে দেওয়া আছে 400 রিয়াল থেকে 650 রিয়াল পর্যন্ত একটা কর্মীর বেতন হয়ে থাকে। অথচ এইরকম শ্রম আইন আর অন্য কোনো দেশের কাছে কিন্তু নাই। আপনি সেটা ফিলিপাইন বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, সুদান বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো অন্যান্য যে সমস্ত দেশ আছে, ইন্দোনেশিয়া বলেন, নেপাল বলেন, এরকম কোনো কিন্তু তাদের সংবিধানের ভিতরে এরকম কোনো কিছু নাই। একমাত্র বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকেই হচ্ছে সব থেকে মানে সর্বনিম্ন টাকায় শ্রমিক পাঠায় এই সমস্ত মিডিল ইস্টে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক পাঠায়। এখন যার জন্য প্রচুর পরিমাণে বাংলাদেশিরা কিন্তু এই দেশে আসে এবং বাংলাদেশিদের জন্য ভিসা বের হয়। বর্তমানে সৌদি আরবে সব থেকে কম টাকার ভিতরে কাজ করে হচ্ছে বাংলাদেশিরা। এদেরকে যে সমস্ত সেক্টরে কাজ দেওয়া হয়, তাদের প্রাপ্য বা যে পারিশ্রমিকটা তাদের দেওয়ার কথা, সেটা কিন্তু তারা এই সৌদি আরব থেকে পায় না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার সৌদি আরবে যে সমস্ত দূতাবাস আছে বা বাংলাদেশের দূতাবাস আছে, যাদের দেখার কথা ছিল, তারা কিন্তু এই ব্যাপারগুলো তদারকি করে না। কিভাবে একটা কর্মীর আপনার বাংলাদেশ থেকে যখন আসে তখন তো আপনারা টাকা কম নেন না। আপনারা তো সরকারি ফি বলেন যে 1 লাখ টাকার ভিতরে যাইতে পারবে। তো কয়টা লোক আসছে 1 লাখ টাকার ভিতরে? কখনো দেখছেন? কখনোই দেখেন নাই। বর্তমানে সৌদি আরবে আসতে হলে পারেও একটা লোকের মিনিমাম কিছু টাকা যদি একেবারেও খরচ না হয়, সেক্ষেত্রেও 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচ হয় বর্তমানে কিন্তু। তো বর্তমানে 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে 400 টাকা বেতনে, 650 টাকা বেতনে আইসে কি করবেন? একটা জরিপে দেখা গেছে যে প্রতি আপনার প্রতি মাসে বাংলাদেশিরা অ্যাভারেজে, প্রত্যেকটা প্রবাসী তাদের মানে অ্যাভারেজে বাংলাদেশে তারা রেমিটেন্স পাঠায় $200। সেইখানে পাকিস্তান পাঠায় প্রায় $275। তারা আমাদের থেকে একটু উপরে আছে। নেপাল ইন্ডিয়া পাঠায় গড় অ্যাভারেজে $400। সর্বনিম্ন যে রেমিটেন্সটা বাংলাদেশিরাই পাঠায় সেটা হচ্ছে যে অ্যাভারেজে $200 এই সৌদি আরব থেকে। তো এখন এই যে $200 যে পাঠায়, এটা কিন্তু আরো এখানে খরচ আছে, আরো অন্য অন্য দেশ কিন্তু আরো বেশি পাঠাচ্ছে। কারণ কি? যেমন ইন্ডিয়ার যে শ্রম নীতি আছে বা শ্রম আইন আছে, তারা সর্বনিম্ন হইলে পারো 1200 টাকার নিচেই কোনো সেক্টরে কর্মী দিতে চায় না, সর্বনিম্ন। বাংলাদেশ তো 400 টাকা, 450 টাকা, 650 রিয়াল। সৌদি আরবের ক্ষেত্রে যদি বলি, আমি প্রবাসী অ্যাপের ভিতর ঢুকলে দেখতে পারবেন যে তারা হচ্ছে সর্বনিম্ন আপনার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে 600 থেকে 650 রিয়ালের স্যালারিতে লোক পাঠায় দেয়। অথচ ইন্ডিয়ার থেকে লোক পাঠাইতে হলে তাদের সর্বনিম্ন 1200 টাকা বেতনের নিচে যদি কোনো কর্মীর হয়, সেক্ষেত্রে তারা কোনো কর্মী পাঠাইতে চায় না। তাদের সংবিধানেও এটা স্পষ্ট বলা আছে। পাকিস্তানিদের ক্ষেত্রেও একই। সেই ক্ষেত্রে মিশরীদের ক্ষেত্রে আরো বেশি। মিশরে যারা আছেন অর্থাৎ মাসরি যারা আছেন তাদের ক্ষেত্রে আরো বেশি। নেপালি যারা আছেন তাদের ক্ষেত্রেও বেশি। ইন্দোনেশিয়ান যারা আছে তাদের ক্ষেত্রেও বেশি। একটা সময় সৌদি আরবে যখন বিপ্লব ঘটে, সৌদি আরবের বুকে যখন তেলের বিপ্লব ঘটে, তখন কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার পড়ছে। তখন কিন্তু তারা মানে বিভিন্ন দেশকে ফোকাস করেছে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম তারা ফোকাস করেছিল যেমন হচ্ছে ইন্ডিয়ার একটা অংশ যেমন কেরালা, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানের একটা অংশ যারা হচ্ছে এই যে পাঞ্জাব, এই সমস্ত এরিয়ার লোকজনগুলোকে তারা নিয়ে আসছে সর্বপ্রথম মিডিল ইস্টের ভিতরে। পরবর্তীতে তাদের যখন স্যালারিগুলো একটু বেশি দেওয়া লাগছে, তখন তারা চিন্তা করছে এর বিকল্প উপায় কোন দেশ খুঁজে বের করা যায়। তখন তারা খুঁজে পাইছে বাংলাদেশকে, যে বাংলাদেশের কর্মী অল্প টাকায় বেশি কাজ করে। তখন তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসছে এই যে মিডিল ইস্টের ভিতরে। ওই একই নীতি কিন্তু চলতেছে। অথচ দেখেন, যেমন হচ্ছে নেপাল বা ইন্দোনেশিয়া বা আপনার ফিলিপাইন বলেন, এরাও হচ্ছে এই নীতির ভিতর ছিল, কিন্তু তারা তাদের সরকার কিছু আপগ্রেড করছে কিরকম,
তারা হচ্ছে যেমন ফিলিপাইন বলেন, তারপরে হচ্ছে নেপালি বলেন, এরা কিন্তু বেশিরভাগই সৌদি আরবে, তারপরে ইন্ডিয়ান কেরালা যারা আছেন এরা কিন্তু সৌদি আরবে বেশিরভাগ নার্সিং পেশার সাথে জড়িত। সৌদি আরবে যে সমস্ত মহিলারা বেশিরভাগ আসে, ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার ফিলিপাইন এবং নেপাল, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গার এরা কিন্তু বেশিরভাগই সৌদি আরবে নার্সিং পেশার সাথে জড়িত। তাদের দেশের সরকার যে সমস্ত উদ্যোগটা নেছে, যে একটা নার্সিং পেশায় কিন্তু একটা লোক হুট করে এসে কাজ করতে পারে না, তাদেরকে একটা প্রপার ট্রেনিং এর প্রয়োজন পড়ে। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। সেই ক্ষেত্রে তাদের দেশের সরকার কি করছে, তাদেরকে নার্সিং পেশায় ট্রেনিং করাইছে, যে বাইরে অমুক দেশে কাজ আছে, এইখান থেকে যদি ট্রেনিং নিয়ে যাইতে পারে, প্রপার ট্রেনিংটা যদি নিয়ে যাইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কর্মী ওইখানে ভালো কাজ করতে হবে। তারা তাদের একটা উদ্যোগ নেছে, নেওয়ার পরে তারা তাদের কর্মীদেরকে ওইভাবে রেডি করছে। এবং সৌদি আরবে এখন বর্তমানে সব থেকে নার্সিং পেশার ভিতরে ফিলিপাইনি, ইন্দোনেশিয়ান, নেপালি, এরাই হচ্ছে বেশি আছে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মাসরিরাও আছে। তবে বাংলাদেশিরা যারা আছে তারা কখনোই দেখি নাই যে নার্সিং পেশায় আছে। হয়তো 1-2 জায়গা থাকলে থাকতে পারে, তবে বেশিরভাগই দেখেছি যে সমস্ত মহিলারা আছে বা যে সমস্ত কর্মী আছে তারা হচ্ছে আপনার ক্লিনার পেশায়, বাংলাদেশিরা। অথচ কেরালা বলেন, তারপর ইন্ডিয়ান যে কোনো জায়গা বলেন, ফিলিপাইনি বলেন, ইন্দোনেশিয়া বলেন, নেপাল বলেন, তারা কিন্তু সরাসরি নার্সিং পেশায় আসে, তাদের স্যালারিও ভালো, সমস্ত কিছু সুযোগ সুবিধাও ভালো। অথচ বাংলাদেশিদের সব ক্লিনারের দায়িত্ব দেওয়া আছে। কারণ কি, বাংলাদেশে প্রপার ভাবে ট্রেনিং দেয় না, কোনো কিছুর উদ্যোগ নেই, যার জন্য সৌদি গভর্নমেন্টও জানে যে নার্সিং পেশার জন্য অমুক অমুক দেশের জায়গাটা ভালো এবং ক্লিনারের জন্য অমুক দেশটা ভালো, এবং ক্লিনারে অল্প টাকা বেতনে আমরা অমুক জায়গার থেকে এই লোকগুলো অ্যাভেলেবেল পাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। এইটাই হচ্ছে ব্যাপার। এভারেজে একজন বাংলাদেশি প্রতি মাসে মনে করেন যে $200 বাংলাদেশে পাঠায় রেমিটেন্স হিসেবে, সেইখানে একজন পাকিস্তানি পাঠায় $275, একজন ইন্দোনেশিয়ান বলেন বা দেখা যাচ্ছে নেপালি বলেন, তারা পাঠায় হচ্ছে গড় অ্যাভারেজে, ইন্ডিয়ান বলেন তারা গড় অ্যাভারেজে দেখা যাচ্ছে পাঠায় $400। তাহলে সব থেকে কম রেমিটেন্স পাঠায় কিন্তু এই যে বাংলাদেশিরা। অথচ এই বাংলাদেশিরাই সব থেকে বেশি কিন্তু, মানে এই মিডিল ইস্টের ভিতরে বলেন বা পৃথিবীর অন্যান্য জায়গায় বলেন, সব থেকে কিন্তু এই বাংলাদেশিরাই সব থেকে বেশি। তো এই হচ্ছে ব্যাপারগুলো আছে, যে সমস্ত ব্যাপারগুলো আপডেট করা উচিত ছিল। তবে আমাদের কোনো কিছু আপডেট না হওয়ার জন্য, প্রপার স্কিল না থাকার জন্য, ট্রেনিং না থাকার জন্য বাংলাদেশের শ্রমিকদের আজকে শ্রমবাজারে সব থেকে মনে করেন যে লো কস্টে বিক্রি হয়, সব থেকে লো কস্টে। একটা লোক যেমন, যখন যদি সাপোজ বলি, যদি বলদিয়ার কথা বলি, বলদিয়ার ব্যাপারটা দিয়ে আপনাদের বোঝাই। একজন বলদিয়াতে একটা কর্মী আসে, বাংলাদেশ থেকে ভিসাটা বিক্রি করার কথা ছিল 1 লাখ থেকে 80,000 থেকে 1,20,000 টাকা। অথচ একটা বলদিয়া কোম্পানির নাম শুনলে সেই ভিসাটা বিক্রি হয় আপনার কমসে কম 6 লাখ 7 লাখ টাকা। অথচ সেই বলদিয়া আলার বেতন থাকে কত, কোম্পানি ভেদে, বিভিন্ন জায়গার কোম্পানি ভেদে 650, 550, অর্থাৎ 550 টাকার থেকে 650 টাকা একটা বলদিয়ার কর্মীর বেতন থাকে, অর্থাৎ লেবারের বেতন থাকে বাংলাদেশিদের ক্ষেত্রে। আর এই বলদিয়ার ভিতরে লেবার হিসেবে ওই আসেই বেশিরভাগ সবই হচ্ছে বাংলাদেশিরা, কারণ অন্য দেশ থেকে লেবার হিসেবে বলদিয়ার ভিতরে খুবই কম আসে, এবং যদি আসে তাদের স্যালারি হয় বেশি। এবং এই বলদিয়া মানে কোম্পানির ভিতরে আবার যারা ড্রাইভার আছেন তাদের বাংলাদেশিদের ক্ষেত্রে কিছুটা বেশি দেয়, দেখা যাচ্ছে 1,000-1,200 টাকা কিছুটা বেশি দেয়, আর বাদ বাকি সব ফায়দা। অথচ এই বলদিয়ার ভিতরে কোনো ইন্ডিয়ানকে লেবার হিসেবে যদি আপনি পান, তার স্যালারিটা বেশি হবে, তবে লেবার হিসেবে খুব কম থাকে। ইন্ডিয়ানরা থাকে সুপারভাইজার হিসাবে, তারপরে হচ্ছে ড্রাইভার হিসাবে, তাদের বেতন কিন্তু ভালো, 1500-1600 টাকা কিন্তু তাদের বেতন দেওয়া লাগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ানরা থাকে হচ্ছে সুপারভাইজারের আন্ডারে, অর্থাৎ সুপারভাইজারের কাজ করে বা দেখা যাচ্ছে ড্রাইভিং এর কাজ করে, তাদের বেতনটাও ভালো। অথচ দেখেন সেম সেম কোম্পানিতেই আপনার বাংলাদেশ থেকে আসছে 550 রিয়াল বেতন, 650 রিয়াল বেতন, আর বাদ বাকি যা সব ফায়দা। দালালে বলে দেয় বলদিয়াতে লাখ লাখ টাকা ইনকাম। এখন বলদিয়া আপনার কোথায় ডিউটি পড়বে, কোন এরিয়াতে ডিউটি পড়বে, সেখানে ইনকাম আছে কিনা সেটা কি দালাল আগেই জেনে থইছে? আপনি তো দালালের কথা শুনে চলে আসেন, আসার পরে হতাশাগ্রস্ত হয়ে যান, অনেক টাকা ঋণ, ঋণের সুদ বাড়তেছে, বোঝা বাড়তেছে, কিভাবে শোধ করবেন? অনেকেই কিন্তু এই ঋণের বোঝা টানতে টানতে বছরের পর বছর এই সৌদি আরব পার করে দেয়, তাও এই ঋণের বোঝা শেষ হয় না, দেশেও যাইতে পারে না। এই হচ্ছে ব্যাপার। মিডিল ইস্টের ভিতরে বলেন বা পৃথিবীর